আমাদের সাথে আজ রয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরও রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, তুমুল জনপ্রিয় টেলিভিশন মুখ এখন জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও সালাম জানাচ্ছি সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, তোমার কলা কৌশলী এবং আরাফাত এবং তোমাকে এবং শ্রোতাদের সবাইকে সালাম দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনুস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না। অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না, আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই প্রফেসর ইউনুস। না, তুমি তো সবটা বলে ফেলেছো সমস্যাগুলো কি। কাজে এই হলো অবস্থাটা হলো, আমি বলছি দেশের কাউকে কিছু বলি এমন কথা তো নয়। বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না, তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে, যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজে কথা না বলা, এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি। যত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনুস? পারলাম না তো, এত তো খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে, এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো। এটা কি ধরনের আবদারিকতা! আমরা পুলিশের কাছে গেলাম, বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। কাজে তারাও কিছু করলো না। আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না, ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে, আমাদের আইন কানুন কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার, কি হলো এটা। কাজে সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 2007 সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা। যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে? যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম, বলে যে আর চলেন কি করতে, কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছি যে না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে দিতে হবে। আমি বারে বলতেছি তাদেরকে। তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম যে না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে? বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না, আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর চেয়ে। আমি বছর নিয়ে তো প্রশ্নই উঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা। আমি বললাম যে না, করবো না। তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। কামাল ভাইয়ের কথা শুনি। কামাল ভাই, ইলেকশন কবে হবে বলে আপনার মনে হচ্ছে? না, কবে হবে এটা বলা কঠিন, এটা বলা অসম্ভব। কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন, অথবা সরকারে যারা সুবিধাভোগী আছেন
তারা আরো অনেক কিছু বলেন, তারা অনেক ইউটোপীয় নানা রকম থিওরি দেন, এটা একটা বিষয়। কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব। কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন। একটা জিনিস কি, আপনি একটা কথা ভেবে দেখেন, আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এ যাবৎকাল ডক্টর ইউনূসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার, যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন। এরকম এর আগে কোনো সরকার পায় নাই, এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই। উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দোর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে। এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে, ওনাদের যারা চামচামি করেন, তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছে। কেউ বলছেন যে 3 বছর, কেউ বলছেন যে না 29 সাল পর্যন্ত, কেউ বলছেন 5 বছর। আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে, সেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান। এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পারমুটেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি। বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, যদি সাপোর্ট না দেয় তাহলে কি একটা চাপ তৈরি হবে। এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস সরকারের নাই, একদমই নাই। কাজে যদি আমি বললাম তো আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই, যদি বলে, আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে। কারণ ডক্টর ইউনূস ওই রিস্কে যাবে না, তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না। এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে, যার যার স্বার্থ আছে। কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো। তবে আমার ধারণা এনসিপি মনে হয় আর ভাবে না। এনসিপি মনে বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, ওই হোমিওপ্যাথি ডোজের মতো। হ্যাঁ, ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ। এখন জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পারলে আর একটু গোছাবো, কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। আমি জানি না কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি। তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়, এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার কোনো সুযোগই নাই, পারবে না। আমি কামাল ভাইয়ের সাথে আমি একমত যে পলিটিক্যাল পার্টিগুলো যদি চাপ সৃষ্টি করে তাহলে ডিসেম্বরেতে ইলেকশন দিতে হবে। এবং ডক্টর ইউনূসও আসলে ডিসেম্বর ইলেকশন দেওয়ার ব্যাপারে একাধিকবার বলেছেন। বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন কিন্তু পলিটিক্যাল পার্টি। কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না, পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই। সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই। এবার কামাল ভাই আপনি যদি একটু সংক্ষেপে বলেন। তোমরা দেখেছি যে আমরা সবাই এস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই, যে সরকার থাকে তাকে কোশ্চেন করতে চাই, কিন্তু ফ্যাক্ট রিমেন্স এবার রমজান মাসে দ্রব্যমূল্য, বিদ্যুৎ পরিস্থিতি, ঈদ যাত্রা এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি ডাকাতি ছিনতাই কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন, নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নানা পরিস্থিতি, এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেন্টলি ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে। আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা, নেতৃবৃন্দরা, তারাও অনেকে বলছেন ডক্টর ইউনূসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে, অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে। এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছেন ডক্টর ইউনূস, মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না, ডক্টর ইউনূসের নামেই আমরা বেশি শুনি। ডক্টর ইউনূস মানে নিজেকে একটি নেতা হিসাবে, শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয়। সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয়, ডক্টর ইউনূস সরকার যদি আরেকটু বেশি সময় থাকে, তাহলে কি অসুবিধা? আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি, বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে? সরি, প্রশ্নটা লম্বা হয়ে গেল, আমি আর কথা বলছি না, কামাল ভাইকে শুনে না। এখানে একটা কথা আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই। না কেন আমি বলি, ডক্টর ইউনূস কোন সরকারের প্রধান? উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি? মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার। সেটি হলো ডক্টর ইউনূসের সরকার। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না।
এবং অন্তর্বর্তী সরকার, আপনি যেগুলো আমরা সাফল্য বললাম, আমরা কিন্তু এগুলি একটাও অস্বীকার করছি না। রমজানের শাকসবজির দাম কম ছিল, কোনো সন্দেহ নাই। চালের দাম কি কম ছিল? তেলের দাম কি কম ছিল? ছিল না। এখন আপনি বলবেন যে চাল তেল নিয়ে কিন্তু কামাল ভাই গত রমজানে সবকিছুর দামই বেশি ছিল, চালের দামও বেশি ছিল, শাকসবজির দামও বেশি ছিল, এবার শাকসবজির দাম কম, এটা আমাদের জন্য একটা রিলিফ না? রিলিফ, অবশ্যই রিলিফ, আমি অস্বীকার করছি না। রমজান তো শেষ, এখন কি হচ্ছে শুনেন। আমার কাছে ওই দিন এক ভদ্রলোক 3টা রিসিট পাঠিয়েছে, 3টা রিসিট। একটা রিসিট সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে, মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান, সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের 3 তারিখে 25 কেজি চাউলের 1 বস্তা চাউল কিনছে 1740 টাকা দিয়ে। সেই একই দোকান থেকে সেই একই চাল, একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিনছেন 1950 টাকা দিয়ে। সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল, 25 কেজি চাল, উনি এপ্রিল মাসের 7 তারিখে কিনেছেন 2155 টাকা দিয়ে। কথাটা খেয়াল করেন, 4 মাসের ব্যবধানে চাউলের দাম 1700 থেকে 2100 টাকা হয়ে গেছে, একই দোকানে একই জায়গায়। কাজেই এটা হলো রিয়েলিটি। আর গতকালকে তো আপনার তেলের দাম বেড়ে গেল 1 লাফে 14 টাকা। তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে, চাউলের দাম কম আছে, দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, বলতে পারেন ভাই, অনেক কথাই আগেও শুনেছি, এখনো শুনতে পারি। সেগুলি এক জিনিস। বিষয়টা কি হয়েছে আমি বলি, ডক্টর ইউনূস হলো একটা অসাধারণ পিআর পার্সন। উনি জানেন যে কিভাবে পিআরের কাজগুলি করতে হয়। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড ওয়েতে, খুবই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই, মাথায় রাখেন, যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না। বাজার করে বাবা, রান্না করে মা, ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয়। এটা মাথায় রাখতে হবে ভাই। এটাই বাংলাদেশে এখন হচ্ছে। কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যে তার কি হয়েছে। আমি কিন্তু বাজার করি না কামাল ভাই, আমি গত পরশুদিন বলি আপনাকে, গত পরশুদিন আমি এমন কোন সবজি পাই নাই যার দাম 80 টাকার কম, আমি পাই নাই ভাই, আমি নিজে কিনেছি।